গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিতে ফের ট্রাম্পের নীল নকশা, বিশ্বজুড়ে আজও প্রতিবাদ বিক্ষোভ, নতুন করে হামলায় নিহত 60। তুরস্কের সঙ্গে ইসরায়েলের দূরত্ব ঘোচানোর আশ্বাস ট্রাম্পের, যে কোনো বিরোধীর ক্ষেত্রে নেতানিয়াহুকে যুক্তিসঙ্গত হওয়ার শর্ত। ভারতের নতুন ওয়াকফ আইন বিরোধীদের দমাতে বাড়তি পুলিশ মোতায়েন, জরুরি আপিল শুনানিতে নারাজ সুপ্রিম কোর্ট। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। শুরুতেই অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা প্রসঙ্গ। আবারও গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার নীল নকশা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে গাজা নিয়ন্ত্রণ ও মালিকানার স্বার্থে মার্কিন বাহিনী থাকলে ভালো বলে মন্তব্য করেন ট্রাম্প। এদিকে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে আজও উত্তাল বিভিন্ন দেশ। এর মধ্যে থেমে নেই গাজায় নৃশংসতা, 24 ঘন্টায় নিহত অন্তত 60। সামদানি প্রত্যয় রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরান, গাজা ও বাণিজ্য বিষয়ে বৈঠক করেছেন সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সোমবার বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় নিজেকে ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে উঠে আসে গাজা প্রসঙ্গ। সাংবাদিকরা ইসরায়েলি বর্বরতা বিষয়ে প্রশ্ন করলেও তা এড়িয়ে যান ট্রাম্প। গাজাকে রিয়েল এস্টেটের জন্য সম্ভাবনাময় উল্লেখ করে অঞ্চলটিকে মুক্তাঞ্চল হিসেবে তৈরি করার ইচ্ছা ব্যক্ত করেন তিনি। গাজা নিয়ে আমার কি ভাবনা তা আমি আগেও বলেছি। আমি মনে করি সেখানে খুব চমৎকার রিসোর্ট বানানো সম্ভব। আমি চাই সেখানে মার্কিন শান্তি বাহিনী থাকবে, তারাই সেখানে নিয়ন্ত্রণ নেবে। আর হামাস একটা সমস্যার নাম। ট্রাম্পের সুরে সুর মেলান নেতানিয়াহু। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের পর গাজা নিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ করার কথা জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফের জন্য আমরা জিম্মিদের মুক্ত করতে পেরেছি। গাজা থেকে হামাস নির্মূল করতেও আমরা কাজ করব। এদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর এসব মন্তব্য হাস্যকর ও মানবতা বিরোধী বলে মনে করছে হামাস সহ ফিলিস্তিনের সাধারণ জনগণ। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক চলাকালীন ওয়াশিংটন ডিসির সড়কে নেমে আসে হাজারো মানুষ। বিক্ষোভ চলমান রয়েছে মরক্কো, তিউনিসিয়া, ফ্রান্স, লন্ডন সহ বিভিন্ন দেশে। থেমে নেই গাজায় ইসরায়েলি বর্বরতা। সবশেষ 24 ঘন্টায় গাজার বিভিন্ন প্রান্তে নিহত হয়েছে কমপক্ষে 60 জন। দ্বিতীয় দফায় হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত শিশুর সংখ্যা কমপক্ষে 1000। উপত্যকাটিতে বাস্তুচ্যুত 4 লাখ ফিলিস্তিনি। সামদানি প্রত্যয়, RTV। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতায় যখন পুরো বিশ্ব সরব, তখনও নিশ্চুপ আরব রাষ্ট্রগুলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও সামরিক সম্পর্কের গ্যারাকলে আটকে আছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ আরব বিশ্বের অন্যান্য রাষ্ট্র। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় লাশের সারি যখন দীর্ঘ হচ্ছে, শিশু থেকে বৃদ্ধ কেউই যখন ইসরায়েলি বর্বর হামলা থেকে রেহাই পাচ্ছে না, তখনও গাজা ইস্যু নিয়ে বোবা হয়ে রয়েছে আরব দেশগুলো। গেল সোমবার ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। তাদের ডাকে ওয়াশিংটন, লন্ডন, প্যারিস সহ পশ্চিমা বিশ্বের দেশগুলো যখন রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে, তখনও মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী দেশগুলো আচ্ছন্ন ছিল গভীর ঘুমে।
প্রশ্ন আসতেই পারে, কেন ইসরায়েলের বর্বরতা আরব রাষ্ট্রগুলোর নেতাদের মন গলাতে পারে না? কেন উগ্র ইহুদিবাদকে তারা বেমালুম সমর্থন করে যাচ্ছে? এর নেপথ্যে রয়েছে পুঁজিবাদের কালো থাবা। কেননা অর্থনৈতিক স্বার্থের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতের পুতুল বনে রয়েছে আরব রাষ্ট্রগুলো। এছাড়াও সৌদি আরব ও কাতারের রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস ও কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে ইসরায়েলে অস্ত্র পরিবহন ও সরঞ্জাম যোগানের অভিযোগ পাওয়া যায়। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি না দিলেও ইরানের সঙ্গে তাদের তিক্ততার সম্পর্ক রয়েছে। এ কারণে ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান করে তারা। গেল বছর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সৌদির আকাশসীমা ইসরায়েলি ও মার্কিন বিমানের জন্য উন্মুক্ত করেছিল তারা। একইভাবে ২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক চলমান রেখেছে। এছাড়াও চলতি বছরের জানুয়ারিতে আরব আমিরাতের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা ইসরায়েলি সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান থার্ড আই সিস্টেমসে $100 লাখ বিনিয়োগ করেছে, যা ইসরায়েলের অস্ত্রশিল্পকে সমৃদ্ধ করবে। পাশাপাশি ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ মিশর ও জর্ডান ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদন করায় তারাও দেশটির সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। মিশর ২০২৪ সালে ইসরায়েলে প্রাকৃতিক গ্যাস রপ্তানি 12% বাড়িয়েছে, আর জর্ডান ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ন্ত্রণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রেখেছে। এটি ইসরায়েলকে আঞ্চলিকভাবে কর্তৃত্ববাদী ভূমিকা বজায় রাখতেও সহায়তা করছে। ইসরায়েলের সঙ্গে এমন নতজানু মনোভাবে সমর্থন নেই আরব দেশগুলোর সাধারণ মানুষের, বরং তাদেরই একটি বড় অংশ সরব হয়েছে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে। অর্ণব প্রসাদ, RTV। তুরস্ক আর ইসরায়েল নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো সমস্যা থাকলে ঠিক করে দেবেন বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওভাল অফিসে নেতানিয়াহুকে আতিথ্য দেওয়ার সময় সাংবাদিকদের সামনে ট্রাম্প এসব বলেন, তবে শর্ত দেন তুরস্কের সাথে ইসরায়েলের যে কোনো বিরোধের ক্ষেত্রে নেতানিয়াহুকে যুক্তিসঙ্গত হতে হবে। এ সময় রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তুরস্ক এবং দেশটির বিভিন্ন নেতার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। এ সময় এরদোয়ানকে কঠোর এবং বুদ্ধিমান বলেও উল্লেখ করেন তিনি। তুরস্কের সঙ্গে আপনার যে কোনো সমস্যা থাকলে আমি মনে করি আমি সমাধান করতে পারি। আমি বলতে চাইছি, যতক্ষণ আপনি যুক্তিসঙ্গত থাকবেন ততক্ষণ আমি আছি। আপনাকে যুক্তিসঙ্গত হতে হবে। ইরানের সাথে আলোচনায় আবারও সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির পারমাণবিক কর্মসূচির বিষয়ে আগামী শনিবার সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনা শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তিনি আশাবাদী, তবে আলোচনায় ব্যর্থ হলে ইরান মহা বিপদে পড়বে বলেও হুঁশিয়ারি করেন। এর কয়েক ঘন্টা পর তেহরান নিশ্চিত করেছে শনিবার ওমানে আলোচনা হবে, তবে তারা এটাকে পরোক্ষ আলোচনা বলেও উল্লেখ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র শনিবার ওমানে উচ্চ পর্যায়ের পরোক্ষ আলোচনার জন্য মিলিত হবে। আব্বাস আরাকচি আরও লিখেছেন, এটা যতটা সুযোগ ঠিক ততটাই পরীক্ষা। বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে তেহরান অপরতা জানানোর একদিন পর ট্রাম্প এমন ঘোষণা দিলেন। এবার অন্যান্য প্রসঙ্গ।
এবছর পবিত্র হজের আগে ওমরাহ পালনকারীদের 29 এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করেছে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ওমরাহ যাত্রীদের সৌদি আরব ছাড়ার শেষ দিন 29 এপ্রিল। সেদিন সৌদি আরব জিলকদ মাসের 1 তারিখ। সেদিনের পর থেকে সৌদি কর্তৃপক্ষ বার্ষিক হজের প্রস্তুতি নেবে। বিবৃতিতে আরও বলা হয়, ওমরাহ পালন করতে সৌদি আরবে প্রবেশের শেষ দিন 13 এপ্রিল। ওই দিনের পর হজের আগে আর কেউ উমরা পালন করতে দেশটিতে যেতে পারবেন না। এতে বলা হয়, 29 এপ্রিলের পর উমরা যাত্রীদের কেউ সৌদি আরবে অবস্থান করলে দেশটির ভিসা আইন ও হজের নীতিমালা লঙ্ঘনের অভিযোগে শাস্তির মুখোমুখি হবেন। এ সময় আরও বলা হয়, উমরা পরিষেবা প্রদানকারী কোনো ব্যক্তি ও কোম্পানি নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ 1 লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সঙ্গে সম্ভাব্য আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। চীনের উপর নতুন করে আরো 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একথা জানান তিনি। ট্রাম্প জানান, চীন মঙ্গলবারের মধ্যে মার্কিন পণ্যের উপর নতুন করে আরোপ করা 34% তুলে না নিলে যুক্তরাষ্ট্র আগামী 9 এপ্রিল থেকে চীনের পণ্যের উপর আরও 50% শুল্ক আরোপ করবে। তিনি চীনকে বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় শোষক বলেও মন্তব্য করেন। পাশাপাশি শুল্ক সমঝোতার জন্য আগ্রহী দেশগুলোর সঙ্গে দ্রুত আলোচনায় বসার কথাও জানান ডোনাল্ড ট্রাম্প। এবার চুক্তি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রে বিশেষ প্রতিনিধি পাঠাচ্ছে ইউক্রেন। ট্রাম্প জেলেনস্কি বাগযুদ্ধের পরে চুক্তি ভেস্তে গিয়েছিল। চলতি সপ্তাহে ইউক্রেনের একটি প্রতিনিধি দল ওয়াশিংটন যাবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র। এদিকে বেশ কিছু শর্তের বেড়াজালে ঘুরপাক খাচ্ছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। মূলত যুদ্ধের পর ইউক্রেনে বড় বাজার পেতে চায় আমেরিকা। পাশাপাশি দেশের খনিজ সম্পদ হস্তগত করতে চায় তারা। ইউক্রেন এই শর্তগুলো মানলে তবেই আমেরিকা তাদের সামরিক সাহায্য দেবে বলে স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প প্রশাসন। মাসখানেক আগে এই চুক্তি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন গিয়েছিলেন জেলেনস্কি, কিন্তু সাংবাদিকদের উপস্থিতিতে ট্রাম্পের সঙ্গে বেশ কথা কাটাকাটি হয় তার, যার জেরে চুক্তিতে সই না করেই দেশে ফিরে গিয়েছিলেন জেলেনস্কি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই চুক্তিতে যেতে সম্মত হলেন তিনি। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3600 জনে। এছাড়া এখনও ক্ষতিগ্রস্ত ভবনের নিচে নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। হতাহতদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদোলু। গেল 28 মার্চ 7.7 মাত্রার ভূমিকম্পে 5017 জন আহত হন। এখনও আরও 160 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন প্রশাসন। দেশটিতে 1 শতাব্দীর বেশি সময়ের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে শত শত বছরের প্রাচীন গির্জা ও আধুনিক ভবনও ধসে পড়ে। ভূমিকম্পের পর সর্বপ্রথম চীন, রাশিয়া এবং ভারত সেখানে উদ্ধারকারী দল পাঠায়। পরবর্তীতে বাংলাদেশ থেকে উদ্ধারকারী দল মিয়ানমারে যায়। তারা ভবনের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধার ও তাদের শনাক্তে কাজ করছেন। ভারতের বিতর্কিত ওয়াকফ আইন পাশের পর থেকে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়েছে। কয়েকটি প্রদেশের মুসলিম অধ্যুষিত এলাকায় বিক্ষোভ দমনে মোতায়েন করা হয়েছে পুলিশ। আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে একের পর এক আপিল হলেও সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে এর শুনানি করতে অপারগতা জানিয়েছেন। এই আইন পাশের পর দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার কোটি মূল্যের ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণ ও পরিচালনা পদ্ধতি বদলে যাচ্ছে পুরোপুরি। সামদানি প্রত্যয় রিপোর্ট। মুসলিম আইনের আওতায় যখন কোনো ব্যক্তি ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন, তখন সেটাকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ধরা হয়। এর মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আশ্রয়কেন্দ্র বা জমি সবকিছুই থাকতে পারে। ভারতে মুসলিম জনসংখ্যা 20 কোটিরও বেশি। দেশটিতে ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে। প্রায় 10 লাখ একরের ওয়াকফ জমির ওপর 8,72,000-এর বেশি স্থাপনা রয়েছে। দেশটির গণমাধ্যম জানায়, এসব সম্পত্তির আনুমানিক মূল্য $1422 কোটি। দেশটিতে সেনাবাহিনী ও রেলওয়ের পরই ওয়াকফ সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি।
এসব সম্পত্তি দেখাশোনা ও নিয়ন্ত্রণে ১৯৫৪ সালের ওয়াকফ আইনের আওতায় দেশটিতে গঠিত হয় ৩২টি বোর্ড। তখন থেকেই মুসলিমরা সরকারের সহায়তায় এসব বোর্ড পরিচালনা করে আসছে। ১৯৯৫ ও ২০১৩ সালে আরও ২টি আইন পাশের মাধ্যমে অতিরিক্ত ক্ষমতা দেয়া হয় তাদেরকে। এমনকি বিরোধ নিষ্পত্তির জন্য গঠন করা হয় ওয়াকফ ট্রাইব্যুনাল। দেশটির সংসদে নানা বাকবিতণ্ডার পর গেল সপ্তাহে বিজেপি প্রস্তাবিত প্রাচীন ওয়াকফ আইনের সংশোধনী বিল পাশ করা হয়। এর মাধ্যমে এসব সম্পত্তির ওপর সরকারের নিয়ন্ত্রণ বেড়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংশোধিত আইনে বলা হয়েছে, কোনো সম্পত্তিকে ওয়াকফ বলে দাবি করতে হলে বোর্ডগুলোকে এর সপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে। এই আইনে অমুসলিমদেরও ওয়াকফ বোর্ড ও ট্রাইব্যুনালের সদস্য হওয়ার বিধান রাখা হয়েছে। এছাড়া কোনো বিতর্কের ক্ষেত্রে ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তে বিচার বিভাগীয় হস্তক্ষেপেরও সুযোগ রাখা হয়েছে। সে সাথে কোনো ওয়াকফ সম্পত্তির সার্ভে বা সমীক্ষা করানোর দরকার হলে তাতেও সরকারের ভূমিকা থাকবে আগের চেয়ে বেশি। এদিকে ওয়াকফ বিল পাশ হওয়ার পরপরই একে দেশের এক পালাবদলের মুহূর্ত বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াকফ পদ্ধতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, নতুন সংশোধনীর মাধ্যমে স্বচ্ছতা ও নাগরিক অধিকার সুরক্ষিত হবে। তবে ভোটাভুটির সময় পার্লামেন্টের একটি বড় অংশ ওয়াকফ আইন সংশোধনের বিরোধিতা করে। সংসদে প্রায় সব বিরোধী দলই এই বিলটির বিরুদ্ধে ভোট দিয়েছে। নতুন সংশোধনীকে সংখ্যালঘুদের অধিকার খর্ব করার জন্য শাসক দল বিজেপির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন তারা। অন্যদিকে নতুন আইনটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ও হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি। বিলটির আসল উদ্দেশ্য মোটেও সংস্কার নয় উল্লেখ করে তিনি বলেন, সংসদের সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করে মুসলিমদের অধিকার ছিনিয়ে নিয়েছে মোদী সরকার। ওয়াকফ আইন পাশের পর থেকেই ভারতের বিভিন্ন প্রদেশের মুসলমানরা বিক্ষোভ শুরু করে। এসব বিক্ষোভ দমনে চড়াও হয়েছে মোদী প্রশাসন। মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারের এই অবস্থানকে মুসলিম বিদ্বেষী নীতির প্রতিফলন বলে মনে করছেন দেশটির ইসলামী রাজনৈতিক দলগুলো। সামদানি প্রত্যয়, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।